চলে এসেছি লাইভে পার্বত্য কাব্য গ্রুপের লাইভ প্রোগ্রাম আজকে। এখনো অ্যাপ্রুভ হয়নি, কাউকে দেখতেও পাচ্ছি না আমি। যাই হোক, সবাই আসবে আস্তে আস্তে সময় নিয়ে। তো অ্যাপ্রুভ হতেও সময় লাগে এবং বন্ধুরা আস্তে আস্তে অনেকটা সময় লেগে যায়, সেই জন্য একটু আগেই চলে এসেছি, 2-3 মিনিট আগেই চলে এলাম। স্বাগত দিদি। হ্যাঁ, নমস্কার। আমি হ্যাঁ, অ্যাপ্রুভ হয়েছে, প্রত্যেকে আসছেন। পার্বত্য কাব্য গ্রুপের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রথমেই ভীষণভাবে ধন্যবাদ দেব শিমলি চৌধুরী, উনি আমাকে আমন্ত্রণ প্রথম জানিয়েছেন। তারপর গ্রুপের প্রতিষ্ঠাতা রিজাউল করিম সাহেবকে আন্তরিক ধন্যবাদ এবং সকল সদস্য যারা আছেন পরিবারের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং আন্তরিক শ্রদ্ধা সম্মান জানিয়ে প্রথমেই যেটি বলতে চাই, আমি পার্বত্য কাব্য গ্রুপের খুব কম সময়ের মধ্যে বা কিছুদিন আগেই আমরা হারিয়েছি পরিবারের প্রিয় অ্যাডমিন আঁখি খানমকে। শ্রদ্ধেয়া আঁখি খানম, কবি আঁখি খানকে আমরা হারিয়েছি এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। প্রথমেই আমি ওনার একটা কবিতা আবৃত্তি করতে চাই, তারপর আমি প্রোগ্রাম আস্তে আস্তে শুরু করব। আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা, প্রত্যেকটা হাই স্বাগতম কবি। হ্যাঁ, শিমলি হাই। সুরেশ সমান্তি গেছে, সমরেশ সর্দার সাথে আছে, অবশ্যই সাথে থাকবেন। রেজাউল করিম আগেই প্রথম বলেছেন স্বাগতম কবি। প্রিয় কবি টবি নই, চেষ্টা করি একটু গান আবৃত্তি এসব সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত থাকার জন্য, যতটা সম্ভব নিজেকে ব্যস্ত রাখতেই ভালোবাসি আর কি। ঠিক আছে, প্রথমেই প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য। আমি প্রত্যেকের কমেন্ট আস্তে আস্তে পড়ব। তার আগে প্রথম আমি শ্রদ্ধেয়া কবি, যাকে আমরা সদ্যই হারিয়েছি, আঁখি খানমের একটি কবিতা দিয়ে আমি শুরু করছি আজকের অনুষ্ঠান। আমার একটা অদ্ভুত জিনিস লাগে, উনি প্রকৃতিকে কতটা ভালোবাসতেন। আমি ওনার একটা কবিতা পড়ে দেখলাম, প্রকৃতিপ্রেমী ছিলেন। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? কথা শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে তো? সব ঠিকঠাক? একটু জানিয়ে দিই, আমি আর জিজ্ঞাসা করিনি, কারণ শোনা বা দেখা সব যাচ্ছে তো? আনু মাঝি বলছেন স্বাগতম হে গুণীজন। হ্যাঁ, ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। লক্ষ্মী বলছেন স্বাগতম প্রিয় কবি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। শোনা বা দেখা সব ঠিকঠাক যাচ্ছে তো? ধন্যবাদ। দীপল দুর্জয় বলছেন সুন্দর লাগছে আপনাকে এবং আপনার উপস্থাপনা। থ্যাংক ইউ। রাহুলদা বলছেন, রাহুল সেনগুপ্ত দাদা এসছেন, সব ঠিক আছে, ওকে। তাহলে আগে প্রথমে আমি ওনার একটা কবিতা দিয়ে শুরু করি। উনি লিখেছিলেন এটা 19শে মে, তার কিছুদিন পরেই উনি মারা গেছেন। ওনার শেষ কবিতা লেখা এটা। প্রভু তোমার সৃষ্টি শোভা, রুদ্র রূপেও কি প্রভা, কালো মেঘে রূপলি রেখা, মুগ্ধ নয়নে চেয়ে চেয়ে দেখা, রোদেলা আকাশ পলকে কালো, হারিয়ে গেল সোনালি আলো, তরু পল্লব গাঢ় সবুজাব, ঘাপটি মেরে আছে অরুণাভ, মন ভালো করা বইছে হাওয়া,
বাতাসে মেঘে চলছে ধাওয়া, অপরূপ এ নিসর্গ চিত্র মিল করে দেয় শত্রু মিত্র। না পাওয়ার কষ্টগুলো উড়িয়ে দিলাম আজ, মন ভরে গেল দেখে নিপুণ কারুকাজ। তরু বিথি মেঘ হাওয়ার অনন্য সে সাজ। প্রকৃতিকে উনি যথেষ্ট ভালোবাসতেন। আর মানুষ মনে হয় মৃত্যুর আগের মুহূর্তে আমরা বুঝতে পারি না, কিন্তু একটা বার্তা আমরা পাই কিছু লেখনীর মাধ্যমে বা কোনো কথার মাধ্যমে। একটা বার্তা আমরা কিন্তু পেয়ে যাই, যে মানুষটা চলে যাবে তার একটা বার্তা আমরা পাই। আচ্ছা, তারপর আমি একটু গান করব কারণ গানটা আমার না করলে ঠিক সব ঠিকঠাক হয় না। একটা শুনতে ভালো, দেখতে পাচ্ছি, ওকে, স্পষ্ট শব্দ ছবি, থ্যাংক ইউ, সুন্দরভাবে উপস্থাপনা করেছেন, থ্যাংক ইউ, ধন্যবাদ, আন্তরিক, প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবার আর একটা কথা বলি, আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল আর কি। আমি বাড়ি গিয়েছিলাম মায়ের কাছে, মা একা থাকেন, চলে এসেছি, শুধু এই লাইফটা আছে, আমার তখন খেয়াল মাথায় ছিল না অতটা। যাই হোক, মানে বাবার মৃত্যুবার্ষিকীতে আমি কিছু একটা করতে পারছি, এটাও আমার কাছে একটা বিরাট পাওয়া। সেই জন্য ভীষণই ভালো লাগছে। এবং এই কবিতাগুলো, কিছু কবিতা আমাকে, আমি বলেছিলাম শিমলি পাঠিয়েছে, তার মধ্যে একটা কবিতা আছে বাবা মাকে নিয়ে লেখা, সেটাও আমি আবৃত্তি করব। তার আগে একটা ছোট্ট করে গান করে নিই। এখন বর্ষাকাল, আমরা সাধারণত বর্ষাকালের থেকেও আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে শুরু করি। নজরুল ইসলাম এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান বা আবৃত্তি ছাড়া কিন্তু কোনো কিছুই সম্পূর্ণ হয় না। তাই প্রথমে কবিগুরুকে দিয়ে শুরু করি। কবি যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন তখন এই গানটি তিনি করেছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলির পরে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে। তোমারি ইচ্ছা করো হে পূর্ণ,
আমারও জীবন মাঝে আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে তোমারি ইচ্ছা করো হে পূর্ণ। আমারও জীবন মাঝে যাচি হে তোমারও চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমারও চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। হ্যাঁ, রবি ঠাকুরের গান করলাম প্রথমেই। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। সত্যি অপূর্ব সৃষ্টি ঠাকুরের, যেটা মানতেই হবে আমাদের। আচ্ছা, একটু কমেন্টগুলো পড়ে নিই। দিদিকে পার্বত্য কাব্যে স্বাগতম। পত্রলেখা ঘোষ, হ্যাঁ থ্যাংক ইউ। রাহুল সেনগুপ্ত দাদা বলছেন ভালো, ভীষণ ভালো লাগছে গান, হ্যাঁ সুন্দর কণ্ঠস্বর, থ্যাংক ইউ প্রত্যেককে, অনেক ধন্যবাদ। চমৎকার গান শুনছি। আসলে কবিতা নিয়ে বেশিটা এই লাইফটা হয়, একটু গান থাকলে মাঝে মাঝে ভালো লাগে, এটাই আর কি। যেটা একটু গান থাকলে প্রত্যেক, আর পার্বত্য কাব্য লাইফের যে পার্বত্য কাব্যে একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং বেল আইকনটি আপনারা অন করে রাখবেন যাতে পরবর্তী আপডেটটাও পেয়ে যেতে পারেন। আচ্ছা, পরবর্তী আমি কবিতাতে চলে যাই। পরবর্তী কবিতাটা যেহেতু আমার বাবা মারা গেছেন আজ 5 বছর হয়েছে, আজকে বাবার মৃত্যুবার্ষিকী ছিল, সেই জন্য বাবা লক্ষ্মীচন্দ্র মহাশয়া, শ্রদ্ধা লক্ষ্মীচন্দ্র মহাশয়া, উনি একটি কবিতা লিখেছেন, আমার বেশ ভীষণ ভালো লেগেছে। মানে বাবা সম্পর্কে আমি সত্যি কিছু বলতে পারি না। আমাকে অনেকেই অনেক রকম স্মৃতিচারণ লেখেন বা বলেন, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না একটা উচ্চারণ কিছু বার করার। মানে সবই অনুভূতিতে রয়েছে বা গভীরে রয়েছে, সেটাকে যে কোনোভাবে প্রকাশ করব বা এক্সপ্লেন করব, আমার পক্ষে সেটা সম্ভব হয় না। সেই জন্য আমি ওনার লক্ষ্মীচন্দ্র, উনি আছেন তো নিশ্চয়ই? হ্যাঁ আছেন নিশ্চয়ই। খুবই সুন্দর গান গাইলে দিভাই। আন্তরিক ধন্যবাদ দাদা। না কে বলছেন? ওই আচ্ছা, মা বাবা, বাবা দিবসের দিন উনি অবশ্য এটা লিখেছিলেন, এটা বুঝতেই পাচ্ছি। আজ দেখছি সবাই বাবা দিবস পালন করছে, আমি সবার মতো এক হতে পারলাম না। আমি খুব সাধারণ মানুষ, সবার মতো এখনো আমি আধুনিক হয়ে উঠতে পারিনি। তার জন্য সবার মতো বাবা দিবসের পক্ষে হতে পারলাম না। আমি শুধু আমি কারোর মতো নই। বাবা মা হলো স্বর্গ, স্বর্গ নিয়ে আলাদা কিছু করা আমার ভালো লাগে না। মা বাবার গভীর ভালোবাসা, অনুভূতি, সেটা মনের গভীরে থাক, সবাইকে দেখিয়ে প্রকাশ করতে হয় না। স্বর্গ শুধু স্বর্গ থাক। প্রতিটি সন্তানের হৃদয়ে স্বর্গের সুখ, প্রতিটি সন্তান
মা বাবার হৃদয়ে থাক। সবার মা বাবার জন্য আমার পক্ষ থেকে রইল অজস্র ভালোবাসা। মা বাবা, তোমরা যুগ যুগ ধরে সন্তানদের ছায়া দিয়ে রেখো। এ ছায়ার সত্যি কোনো তুলনা নেই। মা বাবার ছায়া, বাবাকে হারিয়ে যেটা বুঝেছি, এই ছায়ার সত্যি কোনো তুলনা নেই। একটা আমি তো কোনো অনুভূতিতেই প্রকাশ করতে পারি না আমার বাবার বিষয়টা, আর যার জন্য কিছু লিখিও না। বাবাকে নিয়ে আমি খুব বেশি কোনো দিন কিছু লিখিনি, লেখার মতো সাহস আমার হয় না। লিখতে গেলেই পেনটা আমার আটকে যায়, স্তব্ধ হয়ে যায়। ঠিক আছে, এবার আমি চলে আসি আর একটা কবিতাতে, যেটা আমি কবিতা প্রথম 2016 সালে আমি প্রথম ফেসবুক খুলি। আমি একটা স্কুলে শিক্ষকতা করি। প্রথম ফেসবুক খুলি 2016 সালে। তার আগে খোলা হয়েছে, ছেলে খুলে দিত, ছেলে একটু বড় হয়ে গেছে, ছেলে এখন কলেজে পড়ছে। কিন্তু আমার কোনো দিন ইন্টারেস্ট ছিল না এই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এসবে, কোনো দিন কোনো ইন্টারেস্ট ছিল না। 16 সালে খুলে দেওয়ার পর আমি খুব ছোট করে একটা ছোট ছোট মাকে নিয়ে প্রথম লিখেছিলাম একটা কবিতা, ছোট্ট কবিতা দিয়ে টাইম লাইনে দিয়েছিলাম। তারপর একটা ছোট স্কুলের বন্ধুদের নিয়ে একটা ছোট কবিতা লিখেছিলাম। এগুলো লেখার পর হঠাৎ একদিন আমার যিনি পথপ্রদর্শক, প্রথম বিভিন্ন গ্রুপগুলোতে জয়েন করা বা প্রথম এই লেখার বিষয়টা আমাকে প্রথম, অনেকেই হয়তো চিনবেন, আগারওয়ালা বিমল কুমার, যেটা না বললেই নয়। উনি আমাকে প্রথম এই সাহিত্য গ্রুপে প্রবেশ করিয়েছেন এবং অনেক কিছুই হাতে ধরে শিখিয়েছেন, কিভাবে কোনটা লিখতে হয় বা কোনটায় লেখার কোথাও ভুল ত্রুটি হয়েছে কিনা ঠিকঠাক করে দেয়া, এগুলো উনি অনেক কিছু অনেকভাবে আমাকে হেল্প করেছেন, যেটা মানুষের কৃতজ্ঞতা কোনোদিন ভুলতে নেই, মানসিক উপকারটা কোনোদিন ভুলতে নেই আমার মনে হয়। সেটা শেষ পর্যন্ত তার সঙ্গে সম্পর্ক থাকুক না থাকুক, তার সঙ্গে বন্ধুত্ব থাকুক বা না থাকুক, তবুও মানুষের এই উপকারটুকু কিন্তু ভুলতে নেই। আমি কিন্তু কিছুই চিনতাম না, বুঝতাম না, বা আমাকে সাহিত্য জগতেও কেউ আনেনি। উনি প্রথম আমাকে ওনার একটা সাহিত্য গ্রুপে এনেছিলেন এবং তারপর থেকে আস্তে আস্তে বিভিন্ন গ্রুপগুলোতে এক এক করে টুকটাক লেখালেখি করতে 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 লেখাটা, আর ছোটোবেলা থেকে ভীষণভাবে আমি কল্পনাপ্রবণ ছিলাম আর গল্পের বই পড়তে খুব ভালোবাসতাম, যার জন্য তার মধ্যেই ছিল বিষয়টা, কিন্তু সময় হয়ে ওঠেনি, সংসার চাকরি এসব করে আর সময় হয়ে ওঠেনি। আর এই গানটা সত্যি কথা বলতে আমি খুব ছোটোবেলায় অল্প স্বল্প গান শিখেছি বিয়ের আগে। বিয়ের পর প্রায় 20-21 বছর আমার গানের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, হারমোনিয়াম বাজানোটা আমি ভুলে গেছিলাম। কিন্তু এই 2018 থেকে আমি ভাবলাম না, একটু গান শেখা যাক, কারণ স্কুলে বাচ্চাদেরও একটু টুকটাক শেখাতে লাগে। সেই জন্য আমি আবার নতুন করে, এইটা কিন্তু নতুনভাবে শিখেছি, সারেগামা থেকে আবার নতুন করে আমার শেখা পথ চলা আর কি। আমার নিজের লেখা আমি খুব একটা পাঠ করি না, তবু আজকে একটু একটা আবৃত্তি করছি আর কি। জীবন আঙিনা, আমার অনুভূতি থেকে লেখা সব কিছু। কবি হিসাবে যেটা আর কি প্রত্যেকের, কবির চঞ্চলতা কবিতার হাত ধরে সাদা পাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত ধেয়ে চলে, কখনো খরস্রোতা নদীর মতো, কখনো বা উত্তাল ঢেউয়ের তালে, সীমাহীন আকাশে উড়ন্ত চিলের ন্যায়। আমি অবিশ্রান্ত বর্ষণে উপর থেকে নিচে আছড়ে পড়ে, বিচ্ছুরণ ঘটে কত ভাবনার। কবির প্রেম শান্ত স্নিগ্ধ নদীর পাড় ধরে ধীরে ধীরে এগিয়ে চলে, আদিম অকৃত্রিম বাসনা জাগরিত হয়, দগ্ধ হয় স্রষ্টার সৃষ্টি। পেলব শরীরে প্রবেশ করে প্রেমের আগুন, হোমযজ্ঞ আহুত শান্ত স্নিগ্ধ ভালোবাসা। কবিতার প্রতিটি ছত্রে প্রকাশ পায় চিরন্তন প্রেমময় জীবন, জীবনের রস গন্ধ মেখে সকল আবেগ দুঃখ আনন্দকে সঙ্গী করে কল্পনার পক্ষী ঘোড়ায় চড়ে কবির সাদা খাতা কলমের আঁচড়ে পূর্ণ হয়ে ওঠে। জীবন আঙিনায় সকল ভাবের বহিঃপ্রকাশ ঘটে, অবশেষে কুণ্ডলীকৃত ধোঁয়ার অক্ষরগুলো গুটি গুটি পায়ে মহাশূন্যে বিলীন হয়।
আবার সাদা খাতা ফিরে আসে জীবন আঙিনায়। প্রত্যেকটি মানুষেরই যখন আমরা লিখি আমাদের অনুভূতি আবেগ এগুলো নিয়েই তো লিখি, সাদা পাতাটাকে আমরা পূর্ণ করি। আবার মানুষ যখন মারা যাচ্ছে তখন সেগুলো আস্তে আস্তে তাদের সঙ্গে বিলীন হয়ে আবার নতুনভাবে শুরু হচ্ছে সব কিছু। ঠিক আছে, এবার জাত কণ্ঠশিল্পীর কণ্ঠে গান শুনতে পেয়ে, না জাত কণ্ঠ না, মোটামুটি রবীন্দ্রসঙ্গীতটা আমি একটু করি আর কি। খুবই সুন্দর গাইলে দিভাই, ভীষণ ভালো লাগো, অনেক ধন্যবাদ লক্ষ্মী, খুবই সুন্দর গান গাইলে। ও বুনু তুমি ঘুমিয়ে? আচ্ছা, আসলে আমার লাইটটা আমি এপাশে ফোকাস করেছি, যার জন্য আমার উল্টো দিকে আমি সব কিছু ভালোভাবে দেখতে পাচ্ছি না। প্রত্যেকে মা বাবার উপরে মা বাবা মাথার উপরে ছায়া, একদম তাই, মা বাবা হচ্ছেন মাথার উপরে ছায়া, ছাতার মতো। বর্ষা ঋতু তাই প্রিয় ঋতু কি বর্ষা নাই? মেঘ বলে কি অসুখ তোমার প্রিয় ঋতু কি বর্ষা নাই? আচ্ছা, লেখা আমি প্রত্যেকের ইয়েগুলো পড়বো। আচ্ছা, এবারে একটা বর্ষার গান করি, মানে একটু আনন্দের গান, কারণ আমরা এই প্যান্ডেমিক পরিস্থিতিতে অনেক প্রিয়জনকে হারিয়েছি। সত্যি কথাই, আমাদের বন্ধু বান্ধব, অনেক কাছের মানুষ, দূরের মানুষ, পরিচিত চোখে না দেখা অনেক পরিচিত মানুষকে হারিয়েছি। তবু আমাদের চলতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। পার্বত্য কাব্য লাইভের এই জিনিসটা ভালো লাগে, পরপর দুদিন যে লাইভ অনুষ্ঠানটা থাকে অনেক মানুষ দেখেন এবং আনন্দ উপভোগ করতে পারেন। পার্বত্য কাব্য লাইভে বিশেষ খুব একটা কোনো গ্রুপেই আমি খুব একটা বেশি যেতে পারি না, সময় পাই না। যেটুকু টুকটাক লিখি টাইম লাইনে দিয়ে একটু এদিক ওদিক দিই, ব্যাস। খুব একটা বেশি যে আমি লিখি সেটাও না, অল্প স্বল্পই লিখি। আমার বেশ ভালো লাগে পরপর দুদিন লাইভ, হয়তো সবগুলো আমি অ্যাটেন্ড করতে পারি না বা দেখতে পারি না, সেটা সবার পক্ষে সম্ভব হয় না, কিন্তু মানুষকে যে মনোরঞ্জন করা, কিছু মানুষ তো থাকছেই যারা, সবাইকে আপনি পাবেন না, বা আমরা সবাইকে কিন্তু পাশে পাবো না, সবসময় এটা মনে রাখতে হবে। কিন্তু কিছু মানুষ আছে যারা পাশে সবসময় থাকবেন, তাদেরকে আমি আনন্দ দিতে পারবো। এবং যতটুকু আনন্দ বা অন্যান্য যারা লাইভে আসছেন যে আনন্দটা দিচ্ছেন, বিশেষ করে পার্বত্য গ্রুপের যে ক্রিয়েটার আর কি, বা অ্যাডমিন প্যানেলের যারা আছেন, তারা যেই জিনিসটাকে খুব সুন্দর করে আয়োজন করছেন পরপর দুদিন লাইভের, এটা খুব ভালো লাগে। মানুষকে একটু আনন্দ দিতে পারলে নিজেরও যেমন ভালো লাগে, অন্যরা আনন্দ থাকলে তাদেরও ভালো লাগে। এবং অ্যাডমিন মানে পার্বত্য গ্রুপের, কাব্য গ্রুপের অ্যাডমিন মডারেটর যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সদস্যরা তারাও পাশে থাকেন সব সময়, এটা খুব ভালো লাগে জিনিসটা। ঠিক আছে, আমি একটা তাহলে একটু বর্ষার গান চলে যাই। এসো শ্যামল সুন্দর, একটু তালের গান, তবলা আমার কাছে নেই, এই তবুও শুনলে ভালো লাগবে আশা করি। একটু ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, কারণ হাত একটু এদিক ওদিক হয়ে যেতেই পারে, অবশ্যই আপনারা কিন্তু মার্জনা করবেন। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, অনতব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর, সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে, তমাল কুঞ্জ পথে সজল ছায়া
তো হৃদয় আছে বিছায়ে, তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে জাগিছে করুণ রাগিনী, শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর। বকুল মুকুল দেখেছি গাথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। বকুল মুকুল দেখেছি গাথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। আনো সাথে তোমার মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে। আনো সাথে তোমার মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে। বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী, বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী, ঝঙ্কারিবে মঞ্জির রুনু রুনু, শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর। আনো তব তাপহারা তৃষাহারা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে, শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর। হ্যাঁ লক্ষ্মী দিভাই, আমার লেখা আপনার কণ্ঠে অবশ্যই। ঠিক আছে, এবার আমি পড়ব যেটা, সেটা হচ্ছে আমাদের পরিবারের কাব্য, পার্বত্য কাব্য পরিবারের যিনি প্রতিষ্ঠাতা রেজাউল করিম সাহেব, সম্ভবত উনি কবিতাটা লেখেন। আমি প্রথমে বুঝতে পারিনি। ওনার কবিতাটা আমি একটু MMRK মিন্টু নামে উনি সম্ভবত লেখেন। ওনার কবিতাটা একটু আবৃত্তি করি। অসাধারণ দিদি, সুন্দর কবিতা ও আবৃত্তি। তো অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রত্যেককে। অনেক সুন্দর আবৃত্তি দিদি। আবৃত্তি, আমি আবৃত্তিকার নই। আচ্ছা, পরে শায়লা খান, পরে মিস করে গেলাম। আচ্ছা, আরেকটা গান করবো পরে। ঠিক আছে, চমৎকার লেখা আপনার, পড়ছেন বেশ। আচ্ছা, অনেক ধন্যবাদ প্রত্যেককে। আচ্ছা, উনার একটা কবিতা আমি আবৃত্তি করছি। বারবার বলছি, কিন্তু ভুল ত্রুটি হলে আপনারা কিন্তু ক্ষমা করবেন। আপনাদের সুন্দর মনের দ্বারা আমার প্রত্যেকটি ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। এটা তো একজন আপনারা কাছে আমার মানে বিশেষভাবে প্রার্থনা। যদি ভালোবাসা পাই। সাধারণত কবিতাগুলো মানে মানুষ, আমি এটা আলোচনার ক্ষেত্রে আমি এখন কবিতা শুরু করিনি, দেখেছি মানুষের ভাবনাগুলো অনেক সময় ভালোবাসা, প্রেম, বিরহ এসব থেকে বেশি আসে। মানুষ কিন্তু খুব আনন্দ থাকলে, আনন্দের কবিতা কিন্তু খুব কম হয়। আমি মানে খুব আনন্দ থাকলে, খুব বিলাস, মানে মনের দিক থেকে যদি সে খুব ফুর্তিতে থাকে, তার পক্ষে কবিতা একটা বের করা কিন্তু যথেষ্ট কষ্টকর ব্যাপার। আমার যেটা মনে হয়, একটু তার একাকিত্ব থেকে বা কিছুটা সময় সে যখন একলা যাপন করে, ঠিক সেই সময় কবিতাগুলো আসে। যখন তখন কিন্তু কবিতা জিনিসটা আসে না। আচ্ছা, যদি ভালোবাসা পাই, রেজাউল করিমের লেখা, করিম সাহেবের লেখা, এটা আবৃত্তি করছি আমি। যদি ভালোবাসা পাই, আবার পৌঁছে যাব সীমান্তের ওই পার। যদি ভালোবাসা পাই, মানব না তো কোনো কাটা তার। যদি ভালোবাসা পাই, তোমার হাতটা ধরবো শক্ত করে। যদি ভালোবাসা পাই, কে আছে এমন ছিনিয়ে নেবে জোরে। যদি ভালোবাসা পাই, নিশ্চয়ই আমি যাব শান্ত হয়ে।
যদি ভালোবাসা পাই শত কষ্ট নীরবে যাব সয়ে। যদি ভালোবাসা পাই ওই আকাশটা আমার করে নেব। যদি ভালোবাসা পাই আকাশের নীল সবটা তোমায় দেব। যদি ভালোবাসা পাই সেই খুশিতে ছেড়ে দেব সব বন্দি। যদি ভালোবাসা পাই থাকবে না আর মানুষ আটকানোর ফন্দি। যদি ভালোবাসা পাই আবার আমি 16তে যাব ফিরে। যদি ভালোবাসা পাই তুমি আর আমি থাকবো সাগর তীরে। যদি ভালোবাসা পাই তোমায় ভালোবেসে কাটাবো সারা বেলা। যদি ভালোবাসা পাই থাকবে না আর যুদ্ধ যুদ্ধ খেলা। যদি ভালোবাসা পাই এই সমাজটা নতুন করে গড়ব। যদি ভালোবাসা পাই পিছিয়ে থাকাদের সমাজের রাজা করব। যদি ভালোবাসা পাই মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেব। যদি ভালোবাসা পাই সুখে দুঃখে সবার সাথী হব। যদি ভালোবাসা পাই ঘুণ পোকাদের মানুষ বানাতে চাই। যদি ভালোবাসা পাই কারো কাছে আর কিছুই চাওয়ার নাই। একদম ঠিক। মানুষ একটু ভালোবাসার জন্য অনেক কিছু করতে পারে। একটা সারাদিনের একবার এক পেটা খেয়েও থাকতে পারে যদি মানুষের ঘরে ভালোবাসা থাকে। আর বিশাল ইমারতেও ভালোবাসা থাকলেও সেখানে ভালোবাসা যদি না থাকে সেখানে আমি বিরিয়ানি হোক বা যত ভালো ভালো খাবার খেয়েও কিন্তু আমি শান্তিতে থাকতে পারবো না। একটা অশান্তি, মানসিক অশান্তি আমাদের তাড়িত করে। আর ভালোবাসাটা এমন জিনিস, সেই এক ফালি চাঁদ উঁকি দেয় ঘরে এসে, তোমার আমার ভালোবাসা রবে এই কুঁড়ে ঘরের মাঝে। এই লাইনগুলোই চলে আসে বলতে বলতে। এগুলো কিন্তু তৈরি করা লাইন, জাস্ট বলতে বলতে চলে এলো আর কি। যাই হোক, বেশি বকবক করে ফেলছি না তো? না, বোর লাগলে কিন্তু বলবেন। আমি আবার কথা বলতে শুরু করলে থামতে পারি না। আচ্ছা, এবারে আমি যেটা পড়ব সেটা হচ্ছে শম্পা চট্টোপাধ্যায়ের তবু শূন্যতায় ভেসে থাকা। তবু শূন্যতায় ভেসে থাকা, এটাও একটা ভালোবাসা নিয়েই কবিতা। বেশ পার হোক গান, হ্যাঁ পরে আবার করছে, এটা আর একটা আবৃত্তি করে নিই। তবু শূন্যতায় ভেসে থাকা, শম্পা চট্টোপাধ্যায়। ভালোবাসার ব্যাকরণে নাকি কারণ হয় না, তবু কারণ তুমি। একটা খাতার অর্ধেকটা জুড়ে তোমার ছুঁড়ে দেয়া যন্ত্রণা, কয়েকটা পাতায় তোমার সাথে ফিসফিস ফিসফাস, কিছু পাতায় ছড়িয়ে ছিটিয়ে আমার আহত ইচ্ছে ডানা, আর বাকিটা অনুরাগের ছোঁয়া। আমি ভালোবেসেছিলাম, হ্যাঁ একমাত্র যে তোমাকেই ভালোবেসেছিলাম, যদিও পরিণতি ছুঁয়ে দেখিনি আজও পূর্ণতা। তোমার প্রিয় ওর ফেসবুকের শখের পোস্টে একটা অনুকবিতা পড়লাম, মুহূর্তে ভাবলাম কতই না সহজ অসমাপ্ত ভালোবাসার কবিতা পড়া। অর্ধসমাপ্ত প্রেমের গল্প পড়ে আবেগে ভেসে যাওয়া, কিন্তু প্রতিনিয়ত দহন আর দহন, আরও বেশি প্রতীক্ষা, আরও প্রতীক্ষা, আরও প্রতীক্ষা, লক্ষ লক্ষ দিনের প্রতীক্ষা, তবু বেলা শেষে শূন্যতায় মিশে থাকা। আমিও ভালোবেসেছি তোমাকে, স্বপ্নে এঁকেছি সুয়োরানির সুখ, আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা একটা অকাব্যিক আটপৌরে জীবনযাপন। তবু কেন ভিজে কথার মাঝে রূপকথা নিল ঠাঁই,
যন্ত্রণা আপদ মস্তক কালো চাদরে ঢাকা, বালিশের খোলে চাপা পড়ে প্রতি রাতের অভিমান। আর তুমি, ভীষণ অভিমানী কবিতা। কবিতা আমাকে যখন আমি পাঠিয়েছে, তারপর আমি কয়েকবার পড়েছি। কবিতা আত্মস্থ না করলে সেটাকে কিন্তু আবৃত্তি করা যায় না। আমি একটা দেখলাম, পড়ে ফেললাম, এটা কিন্তু কোনো সময় হয় না। এমনকি নিজের কবিতাও, আমি তো অনেক দিন আগেকার কবিতা, নিজের কবিতাগুলো যখন পড়ি তখন আমি মনে হয় এটা কি আমি লিখেছিলাম। আমার ভীষণ বিস্ময় লাগে, সত্যিই কি এটা আমি লিখেছিলাম। মানে অবাক হই, তখনকার ভাবনার এখনকার ভাবনার সঙ্গে অনেক পরিবর্তন হয়। সেই জন্য কবিতার সঙ্গে সবসময় কবিতাকে আত্মস্থ করতে হয় পড়ে পড়ে, মানে সেই ভাবনাটাকে আনতে হয়, তারপর কবিতা আবৃত্তি। আমার যেটা মনে হয়, এখানে রাহুল দা আছেন, উনি খুব ভালো এই ব্যাপারে বলতে পারবেন। উনি মাঝে মাঝে ওনার লাইভগুলো আমি শুনি কবিতা আবৃত্তি শেখানোর, উনি বেশ ভালো। আমি তো কোনোদিন কোনো শিখিনি কোথাও, নিজের থেকে যেটুকু শিখে, আর আমার হাজব্যান্ড একটু আধটু করেন, উনি আমাকে একটু দেখিয়ে দেন, এই আর কি। যাই হোক, আমি পরের একটা গানে চলে যাই, একটু ফেলে আসা দিনের গানে চলে যাই। তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার, প্রত্যেকেরই প্রিয় গান আশা করি এটা, প্রত্যেকেই ভালোবাসে এই ধরনের গানগুলো। তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে, মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। যে পথ দিয়ে চলে সে পথ এখন ভুলে গেলি রে, যে পথ দিয়ে চলে সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে, মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে, মন মন রে আমার। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মরমরেতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মরমরেতে। মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে, মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে। যে পথ গেছে সন্ধ্যা তারার পারে, মন মন রে আমার, তুই ফেলে
তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। বারবার আটকে আছে নেট। হ্যাঁ, অপূর্ব। অনেক ধন্যবাদ রেজাউল করিম বিশ্বাস মহাশয় বলছেন, অনেক ধন্যবাদ। ইলা কালকেরটা আটকে যাচ্ছে আমার মোবাইলে। আর আসলে নেটওয়ার্কের সমস্যা, আমার রাউটার আছে বলে যা হোক চলছে আর কি। যাই হোক, এবার পরবর্তী কবিতায় আমি চলে যাই, যেটা একটা কবিতা লেখো, ইলা কারকাট্টা। আচ্ছা, কারকাট্টা কি টাইটেল? এটা নতুন শুনলাম, আমি কোনোদিন শুনিনি। ইলা কারকাট্টা এটা পদবী, আমি সত্যি প্রথম শুনলাম। একটা সময় খুব শখ ছিল জানেন তো, যখন স্কুলে পড়তাম আমি পদবী জোগাড় করা, মানে লিখে লিখে দেখতাম কতগুলো পদবী জোগাড় করা যায়। 300 400 এরকম হয়ে যেত, মানে এক একটা পদবী এমন। মানে আমার যে এই যে বিয়ে হয়েছে, আমার তো রায় ছিল বাজপেয়ী হয়েছে, বাজপেয়ীটাই আমি মনে হয় যেন নতুন নতুন লাগতো তখন। যাই হোক, ওনার কবিতা আমি একটু আবৃত্তি করছি। একটা কবিতা লেখো, ইলা কারকাট্টা। ধরিত্রীর হাহাকার তোমাকে দিলাম, কবি একটা কবিতা লেখো। একটু বৃষ্টি উপহার দিতে পারো, সত্যি না হোক কবিতায় আনো। লেখো কবি, একটু বৃষ্টির কথা লেখো। এ কাজ যে শুধু তুমিই পারো। তোমার লেখায় ঝরে পড়ুক ঝরঝর করে বৃষ্টিধারা, সে ধারায় স্নাত হয়ে আমি হই তৃপ্ত। লেখো কবি এমন একটা বৃষ্টি কবিতা। প্রচণ্ড রৌদ্র তাপে ধরণী করছে হাহাকার, তোমার কবিতার বৃষ্টি ঝরে পড়ুক তার বুকে। সে শীতল হোক, স্নাত হোক, হোক শান্ত, হোক পরিপূর্ণ। ধরণীকে এই শান্তি, এই আনন্দ কবি শুধু তুমিই দিতে পারো। লেখো কবি, লেখো বৃষ্টির কথা লেখো। তোমার লেখায় আমাদের করো সম্পূর্ণ। কথাটা সত্যি। কবির কবিতা দিয়ে বৃষ্টির অনাবৃষ্টিকে বৃষ্টি আনা যায়। দুর্দান্ত লেখেন নীলা দিদিভাই। হ্যাঁ, একদম সত্যি, কথাগুলো একদম ছোট্ট কবিতা, কিন্তু হলেও কথাগুলো ভীষণ সত্যি। কবি, একজন কবি পারেন মানে একটা গুরুগম্ভীর পরিবেশকে সুন্দর করে তুলতে, মনোময় করে তুলতে পরিবেশকে। প্রচণ্ড তীব্র দাবদাহ থেকে তার বৃষ্টির টান, সেই যে টান তার লেখনীর মধ্যে আমি উঠে আসে। বাস্তবে না পড়ুক, কল্পনার জগতে তো আমরা চলে যেতেই পারি। সুতরাং বাহ। আচ্ছা, প্রত্যেকের কমেন্টটা আমি ঠিক করে পড়তে পারছি না, আমি বারবার বলছি, আমি যেহেতু অন্ধকারে দেওয়ার জন্য গানের এইগুলোও ঠিকমতো দেখতে পাচ্ছি না। আপনারা আমাকে পরিষ্কার দেখবেন, কিন্তু আমি যেহেতু উল্টো দিকে বসেছি অন্ধকারের দিকে, যার জন্য আমি সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি না। শিমলিকে আরও একবার অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা পরিবারে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ঠিক আছে, একটা আধুনিক গান করি নাকি আরেকটা আবৃত্তি করে নিই? আরেকটা আবৃত্তি করে নিই, আরও দু একটা আবৃত্তি আছে। আমি আচ্ছা, অস্তিত্বের গতি, রাজ, সম্পূর্ণ নাম আমি সঠিক জানি না। অস্তিত্বের গতি। এই জানো, সেদিন যখন বুকে টেনে নিয়ে বলেছিলে তুমি আমার, শুধুই আমার, তখন মনে হয়েছিল চিৎকার করে বলি, নিজ সত্তার ভাগীদার কেউ একজন আছে, যে নিজেকে বুঝতে পারে, যে মনের কথা শুনতে পারে। তখন মনের অলিন্দের যত ছিল চোরাপথ, সব আলোকিত প্রায় প্রাণোচ্ছল হয়ে উঠেছিল। এখন জানি না সে সময়টা,
সে সময়টা নিছক মিথ্যা ছিল কিনা, না বর্তমানের এই নিজ অস্তিত্বটাই মিথ্যে। শুধু এইটুকু জানি, তুমি আছো অভিমানের উপরে ওপারে, আর আমি আছি বেদনার এপারে। খুব সুন্দর লিখেছেন, ভীষণই ভালো লাগলো, পড়তেও ভালো লাগলো, বেশ মনোরম। আচ্ছা, আর বাকি আছে কিনা দেখি, আর একটা কবিতা বাকি আছে যেগুলো আমি কালেকশন মোটামুটি আমাকে যেগুলো পাঠিয়েছিল শিমলি, আর একটা বাকি আছে, একটা গান করে নিয়ে সেটা করি, তারপর নিজের আবার বলছি, পরিবারের সকলকে যারা সাথে আছেন প্রত্যেকে সাথে থাকুন, মানে আপনাদের যদি ভালো নাও লাগে তাও সাথে থাকুন, তাহলে একটু নিজেকে স্বতঃস্ফূর্তভাবে ভালো লাগে আর কি, যে না মানুষজন আছে, তাদেরকে আমি শোনাতে পারছি। একদম খুব প্রত্যেকটা কবিতাই খুব সুন্দর, ভীষণ সুন্দর কবিতাগুলো। শিমলিকে আমি আরও একবার ধন্যবাদ জানাই তোমাকে এই কবিতাগুলো পাঠানোর জন্য, সত্যি আমি ভীষণভাবে কৃতজ্ঞর কাছে। ঠিক আছে, আমি তাহলে একটা আধুনিক গান শোনাই। এতক্ষণ তো রবীন্দ্রনাথ শোনালাম, একটা আধুনিক গান। আচ্ছা, নজরুল গীতি শোনানো হয়নি না, নজরুল গীতি রবীন্দ্রনাথ শুনেইছি, কবি নজরুলকে না শোনালে ঠিক জিনিসটা ইয়ে হয় না আর কি, ভালো লাগে না, মানে আমার অন্তত তাই, দুজনই একসাথে, তাই নজরুল গীতিটাই আগে করি। খুব পরিচিত নজরুল গীতিটা, ভীষণ পরিচিত, অনেকেই শিখেছেন হয়তো আগে ছোটোবেলায়, ছোটদের গান, যেহেতু আমি এখন ছোট থেকে শিখছি তাই এখন এটা চলছে আর কি। ম্লান আলোকে ফুটলে কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। ম্লান আলোকে ফুটলে কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। হার হবি কার কবরিতে সন্ধ্যা মনির দুর্নিভিতে, হার হবি কার কবরিতে সন্ধ্যা মনির দুর্নিভিতে, অভিমানে বসে আছে ছড়িয়ে এলো চুল, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। মাটির ধরার ফুলদানিতে হবে না তোর ঠাঁই, আদরকে আজ করবে তোরে বসন্ত যে নাই, ওরে বসন্ত যে নাই। মাটির ধরার ফুলদানিতে হবে না তোর ঠাঁই, আদরকে আজ করবে তোরে বসন্ত যে নাই, ওরে বসন্ত যে নাই। গোলক চাপায় খুঁজিস কারে, কোন গোকুলে দেবতারে, গোলক চাপায় খুঁজিস কারে, কোন গোকুলে দেবতারে, সেই দেবতা নাই রে হেথা শূন্য যে গোকুল, ভূষণহীনা বন দেবী তার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল, কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল, কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। প্রাণবন্ত অনুষ্ঠান উপহার দিচ্ছে, চেষ্টা করি যতটা সম্ভব, চেষ্টা করছি। আবার আমি একটু আধুনিক গানে চলে যাই, আধুনিক গানও তো শুনতে ইচ্ছা করে রাতের বেলা যেহেতু আরও, তবে আধুনিক গানে একটু এদিক ওদিক হতে পারে, একটু নিজে গুণে প্রত্যেকে একটু ক্ষমা করে দেবেন।
আমি এমনি ভীষণ প্রাণবন্ত, ভীষণ কথা বলতে ভালোবাসি, আনন্দ করতে ভালোবাসি, খুবই কথা বলতে ভালোবাসি, মানে কথায় মাঝে মাঝে অনেকে বিরক্ত হয়ে যায়, এত কথা বলতে ভালোবাসি। আসলে ভেবেছিলাম সব রেডি করে রাখবো, কিন্তু আমি যেহেতু ছিলাম না বাড়ি, আমার বিশেষ কিছু মোবাইলে যেগুলো পেয়েছে সেগুলো পড়ে পড়ে শুধু কবিতাগুলো শুধু পড়েছি, গানগুলো আর সেভাবে কিছু করা হয়নি। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই উকি, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই উকি, জুথি আর হাসনু হানা একই চোখে চায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। কে তোমার আলোর কণা সব আগে মাখবে গায়ে, নদীর ওই ঢেউগুলো তার পড়েছে তীরের পায়ে। কে তোমার আলোর কণা সব আগে মাখবে গায়ে, নদীর ওই ঢেউগুলো তার পড়েছে তীরের পায়ে। আমারও বুকের মাঝে কি যে হয় বুঝি না যে, আমারও বুকের মাঝে কি যে হয় বুঝি না যে, কি যেন হঠাৎ সুখে সবই ভেসে যায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। ঠিক বলেছেন, ইনস্ট্যান্ট কবিতা পাঠ আমারও মনে হয় সেভাবে ঠিক। হ্যাঁ, এটা ঠিকই। কবিতার মাঝে মাঝে যদি কোনো কিছু গান না হোক, অন্ততপক্ষে কিছু হাস্য কৌতুক, এটা আমার মনে হয় যেটা একটানা কবিতাটা শুনতে বড় ভীষণ বোর লেগে যায় অনেক সময়। মানে আমরা তো সত্যিকারে বলতে আমি তো বিশেষ করে ধৈর্যটা খুব কম আমার, তাই তার মাঝে যদি যে গান পারে একটু গান করলো, খালি গলায় হোক না, হারমোনিয়াম যে সবসময় প্রয়োজন আছে তার কিন্তু কোনো প্রয়োজন নেই, যে যেমন পারে খালি গলায় হোক, বা একটু যদি হাস্য কৌতুক থাকে, কিছু ছোট ছোট গল্প যেগুলো অনুগল্প টাইপের থাকে সেগুলো পাঠ করলেও কিন্তু অনুষ্ঠানটা আরও সুন্দর হয়ে ওঠে। শুধু কবিতা পাঠের দ্বারা আমার মনে হয় না কোনো অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হতে পারে, সেটা একটা একঘেয়েমি লেগে যায়, আমার নিজস্ব ধারণা। এবার আপনাদের তো একটা নিজস্ব ধারণা থাকেই, সেই হিসাবে বলা আর কি। একটু অন্যরকম হলে জিনিসটা শুনতেও ভালো লাগে, ধারাবাহিকতাটাও বজায় থাকে। ঠিক আছে, এবার আমি
হ্যাঁ, আর একটা কবিতা আছে যেটা লিখেছেন জেবুন খান, আধুনিক গান। ছোট্ট কবিতা, আমি আবৃত্তি করছি। সময় তো অনেকটাই, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। ঠিক আছে, আধুনিক গান, শ্রদ্ধেয় জেবুন খান লিখেছেন কথা। আমায় ভুলে ব্যস্ত আছো, তবে কি ভুলে সামনে গেলাম, নাকি পিছে পা বাড়ালাম? বুকের বাপাস শুধুই জলে, চেয়েছি শত থাকতে ভুলে। বুকের মাঝে আছো মিশে, তাই তো এত কষ্ট পেলাম। কতবারই ভুলতে গিয়ে ভাবি শুধু তোমায় নিয়ে। অবশেষে তোমার প্রেমে আরও একবার ডুবে গেলাম। কবিতাটা খুব ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দর। আমি যেগুলো আবৃত্তি করলাম, আমি পার্বত্য কাব্য লাইফে পরিবারের বেশ কিছু কবিতা পড়েছি, কারণ মানে যেহেতু লাইভ করব। আর তার থেকেও বড় কথা, প্রত্যেকটা গ্রুপে, মানে এত গ্রুপ না, আমার প্রায় মনে হয় 200 গ্রুপ, যে যেখানে পেরেছে অ্যাড করে দিয়েছে মোটামুটি। এবার নিজের সন্ধ্যাবেলাটা একটু গান বাজনা এসব চর্চাগুলো না করলে তো এগুলো আসে না, এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়। স্কুল আছে, খাতা দেখা থাকে, বাচ্চাদের নিয়ে সঙ্গ দিতে হয়। যত কল্পনা আসে গভীর রাতে, ঘুমাতে গেলে ঘুম হয় না, মনে হয় এই লেখাটা তো লেখা হলো না, এই লেখাটা তো লিখতে হবে। এই প্লটগুলো তখন মাথার মধ্যে না শুধু ঘুরপাক খায়। উফ, গানটা শুনতে দিচ্ছে না। আচ্ছা, পরের রেকর্ডিংটা শুনে নিও। ঠিক আছে, এবার আমি আমার একটা স্বরচিত কবিতা পাঠ করে শোনাই, যেটা আমি যখন লিখি, আমি একটা কিছু ভাবনা থেকে জিনিসগুলো লিখি। যেমন আমি গল্প মাঝে কিছুদিন বেশ কয়েকটা গল্প লিখেছি। লিখতে লিখতে না কবিতাগুলোকে কেমন একটা হারিয়ে ফেলছিলাম, ঠিকমতো কবিতা আমি লিখতে পারছিলাম না। তখন একটা কবিতা লিখেছিলাম, যে কবিতাটার নাম হচ্ছে আমার কবিতা। আমার কবিতা আমায় ছুঁয়ে থাকে অনির্দিষ্টকাল। মেঘ ভেঙে বৃষ্টি নামুক কবিতার পাতা জুড়ে, লিখে যেতে চাই মেঘ বৃষ্টির খেলার সৃষ্টিকে। প্রকৃতি বারবার রুষ্ট হয়েছে মানবিক অত্যাচারে, নিজেই আবার সযত্নে নিজেকে করে তুলেছে সুন্দর। আমিও আমার কবিতাকে বারবার ভেঙে পড়তে দেখেছি। তার অতৃপ্তি আমার লেখনীকে করেছে বারবার বিধ্বস্ত। তবুও মাথা নোয়াইনি, খেলেছি লুকোচুরি, আবার দাঁড়িয়েছি মেরুদণ্ড সোজা করে। সকল অতৃপ্তিকে তীব্র লালসায় তৃপ্ত করেছি নিজেকে উজাড় করে। তীব্র ক্ষুধা যেন বারবার আমাকে করেছে তাড়িত। কবিতার খাতা জুড়ে তাকে ছুঁয়ে ছুঁয়ে অক্ষর মালা সাজিয়েছি সযত্নে। বিজয়ের হাসি ফুটে উঠেছে আমার সর্বাঙ্গ জুড়ে। ব্যর্থতাকে ছুঁড়ে ফেলে আবারও কবিতার পাতা ভরিয়ে মনোবাসনা পূর্ণ করেছি। পরাজিত সৈনিকের মতো খাতার পাতা কবিতার চোখের জলে ভিজে। আমি চোখের জল মুছিয়ে তোমাকে ধরে রেখেছি আমার কাছে, একান্ত আমার করে। আসলে যখন কবিতাগুলো লিখতে পারি না, যখন আসে না, অনেক সময় আসে না, ছোট ছোট বিভিন্ন লিখি, কিন্তু বড় কবিতা বা কিছু একটা বিষয় নিয়ে লিখবো কবিতা যখন আসে না, তখন এগুলো আমার ইন্সপিরেশন। এই লেখাগুলো আমার ইন্সপিরেশন, আমার কবিতা। আমি কেন লিখতে পারবো না? কেন আমার কবিতা লিখতে গেলে এত কষ্ট হবে? মানে এই যে তীব্র একটা মানে থেকে লেখা, সেই লেখা থেকেই এই লেখাটা। ঠিক আছে, আর বেশিক্ষণ সময় নেব না। লাস্ট একটা গান করে আমি আজকের মতো বিদায় নেব। তার আগে বলে নিই, যেটা বলার, আগামী রবিবার মানে আগামীকাল 27 তারিখ ঠিক এই সময়ে 9:30টার সময়, বা ভারতের 9:30 এবং বাংলাদেশে 10টা, রাত 10টায় লাইভে আসবেন মাহমুদা শিমু। ওনাকে আন্তরিক আগাম অভিনন্দন জানাই। সকলের সাথে থাকবেন ওনার, আমিও চেষ্টা করব থাকার জন্য। আগামী রবিবার মানে আগামীকাল ঠিক এই সময়ে 9:30টায়, ভারতীয় সময় 9:30টায় এবং বাংলাদেশের সময় 10টার সময়, রাত 10টায় মাহমুদা শিমু, শ্রদ্ধা মাহমুদা শিমু থাকবেন
আপনাদের সঙ্গে, আমাদের সঙ্গে, পার্বত্য কাব্যের সঙ্গে। আর প্রত্যেকেই পার্বত্য কাব্যের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ করে, এবং বেল আইকনটি, পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যেটা বলা, যেটা লাইভ প্রোগ্রাম সম্পর্কে যেটা বলা, আমার এটাই বক্তব্য, একটানা কবিতা না হয় একটু মাঝে কিছু আর কি অন্য কিছু যদি হয় খুবই ভালো। লাস্ট একটা গান করি, সন্ধ্যা নেই তবুও মনে হচ্ছে যেন শুভ সন্ধ্যা, সেই সন্ধ্যার গান করে আজকে আমি বিদায় নেব। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এটা আপনাদের জন্য, মানে আমাকে জড়িয়ে নিয়েছেন সেই জন্য। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে। আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে। আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে। জানি মালা কেন গলে পড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আচ্ছা, প্রত্যেকে যারা সাথে ছিলেন বা ছিলেন না, পার্বত্য কাব্য লাইভে যারা সদস্য, বিশেষ করে শিমলি এবং রেজাউল সাহেবকে আমার অনেক আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সবার প্রতি, প্রত্যেকের প্রতি আন্তরিক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, যার যথাস্থানে যেটা অবশ্যই তা আমি প্রদান করলাম। আজকের মতো এখানেই বিদায় নিই। সকলে ভালো থাকবেন, আর একদম ভুলে যাবেন না আগামীকাল অবশ্যই লাইভে আসছেন মাহমুদা শিমু ঠিক এই সময়
ভারতীয় সময় রাত 9:30, বাংলাদেশ 10টায়। প্রত্যেকে থাকবেন, ওনাকে উৎসাহিত করবেন। লাইভে কিছু মানুষজন থাকলে মানুষ উৎসাহিত হয়। পার্বত্য কাব্যের গ্রুপ পরিবারের আরও শ্রীবৃদ্ধি কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি, নমস্কার।